তোমরা ভালো আছো। দেশের এই সংকটময় মুহূর্তে তোমরা বাসায় অবস্থান করবে, পড়াশোনা করবে এবং পড়াশোনা করতে গিয়ে যদি কোনো সাবজেক্টের সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের সাথে ফোনে কথা বলে নিবে। তোমাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষার কথা বিবেচনা করে ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। স্যার সবসময়ই বিচক্ষণতা পরিচয় দিয়ে আসছেন। স্যারকে এই মহৎ উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আজ আমার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। যে বিষয়টি তোমরা অবচয় নামে চিনো। দেখো, অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে তোমরা সংক্ষিপ্ত নাম বলো অবচয়। তো অবচয় কি? সর্বপ্রথম জানতে হবে অবচয় কি। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে কি বলা হয়? অবচয়। স্থায়ী সম্পত্তি, তাহলে আমাদের জানতে হবে কিন্তু স্থায়ী সম্পত্তি কি। পরে আমরা আলোচনা আসছি স্থায়ী সম্পত্তি কি। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে অবচয় বলে। কিরকম? ন্যাশনাল কলেজ একটি 10,000 টাকার টেবিল কিনলো, 10 বছর পরে এটি 2,000 টাকায় বিক্রি করলো। তাহলে এই 10 বছরে 2,000 টাকা, যে 10 বছর পরে 2,000 টাকায় বিক্রি করলো, তাহলে এই 10 বছরের টাকা ক্ষয় হলো কত? 8,000 টাকা। তাহলে এই টেবিলটির অবচয় কত? 8,000 টাকা। যদি এটাকে বলা হয় প্রতি বছরের অবচয় কত, তাহলে 8,000 টাকায় কি করতে হবে? 10 দিয়ে ভাগ দিতে হবে প্রতি বছরের অবচয়। তাহলে অবচয় সম্পর্কে কি জানলাম? স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে কি বলা হয়? অবচয়। তাহলে আমাদের জানতে হবে স্থায়ী সম্পদ কি। যে সম্পদ 1 বছর বা তার অধিক সময়ের জন্য ব্যবহার করা, 1 বছরের বেশি, তাকে স্থায়ী সম্পদ বলে। আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলোকে স্থায়ী সম্পদ বলে। দেখো, যে সম্পদ 1 বছরের বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যায় তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা। এখন আমাদের স্থায়ী সম্পত্তি যখন কিনবো, সেক্ষেত্রে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করে? একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গিয়ে যত খরচ হবে সব স্থায়ী সম্পত্তির সাথে যোগ করতে হবে। যেমন জাপান থেকে একটি জেনারেটর কেনা হলো 5 লাখ টাকা দিয়ে, এটি চিটাগাং পোর্টে আসলো। তাই কেনার জন্য জাপান থেকে যেহেতু পণ্যটা বাংলাদেশে আনার জন্য আমদানি শুল্ক ধার্য করতে পারে সরকার। তারপর চিটাগাং থেকে ঢাকায় আনতে হবে, সেখানে পরিবহন খরচ আছে, সে জেনারেটর ফিটিংস আছে, যেটাকে বলে সংস্থাপন ব্যয়। এগুলোই এই জেনারেটরের সাথে যোগ করার পর জেনারেটরের মূল্য নির্ধারণ করা হয়। এখন আমরা যদি বলি যে স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গিয়ে কি কি খরচ হইতে পারে, দেখো, যতগুলো খরচ হবে সব স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য নির্ধারণ, যত খরচ হবে সেগুলো স্থায়ী সম্পত্তির সাথে যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। খরচগুলোর মধ্যে হতে পারে আমদানি শুল্ক। আমদানি শুল্ক কি? বিদেশ থেকে পণ্য ক্রয় করতে গিয়ে মানে শুল্ক কর্তৃপক্ষ যে টাকাটা দেওয়া সেটা হলো আমদানি শুল্ক। এরপর হচ্ছে পরিবহন ব্যয়। যেমন আমি চিটাগাং থেকে ঢাকায় আনতে গিয়ে যেভাবে আনবো সেটার জন্য হয় ট্রাকে আনতে পারি বা রেলে আনতে পারি, এর জন্য পরিবহন ব্যয় দিতে হবে। আবার বসাইতে গিয়ে যে টাকাটা হয় সেটা হলো সংস্থাপন ব্যয়। তাহলে কীভাবে আমরা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় করব? সম্পত্তির ক্রয় মূল্য যোগ আমদানি শুল্ক, পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় যোগ, এ কটা যোগ করলেই সম্পত্তির ক্রয় মূল্য নির্ধারণ করা যাবে। তবে যে খরচটা বারবার ঘটে সেই খরচগুলো কিন্তু যোগ করা যাবে না। এখন বারবার ঘটতে পারে এমন খরচ কি? লাইসেন্স ফি আছে, দুর্ঘটনাজনিত বীমা খরচ,
এটাকে বলা হয় পৌনঃপুনিক খরচ। এখন তোমরা যখন পণ্যের মূল্য নির্ধারণ করবে সেক্ষেত্রে কিন্তু এই দু একটা খরচ আবার বাড়তি দেওয়া থাকতে পারে, লাইসেন্স ফি দেওয়া থাকতে পারে, দুর্ঘটনাগত বিমা খরচ দেওয়া থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু যোগ করবে না, যোগ করবে কারে কারে? আমদানি শুল্ক, পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয় ইত্যাদি। এখন এই যে স্থায়ী সম্পত্তির যে আমরা অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি প্রচলিত এবং প্রায়শই বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে। সেগুলো কি? সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, কর্মরাটমান জের পদ্ধতি, বার্ষিক পদ্ধতি, বর্ষ সংখ্যা পদ্ধতি, অবচয় তহবিল পদ্ধতি, বিমাপত্র পদ্ধতি, পুনঃমূল্যায়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, ক্ষয়ানুপাতিক পদ্ধতি, যান্ত্রিক ঘণ্টার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। তবে এত পদ্ধতি আমরা ক্লাসেও তোমাদের করাইনি বা এত পদ্ধতি শেখার প্রয়োজন হয় না। আমাদের দুটো পদ্ধতি বেশি প্রচলিত, মানে আমরা পড়ার সময় যখন দুটো পদ্ধতি বেশি করতে হয়, কারণ এই দুটো পদ্ধতির মধ্যে অঙ্ক আসে, তবে মাঝে মাঝে যান্ত্রিক ঘণ্টার পদ্ধতিকে আসে। প্রথম দুটো পদ্ধতি কি কি? সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, এই একটা পদ্ধতির উপরে আমরা অঙ্ক করানো হয় বেশি, আর কর্মরাটমান পদ্ধতি। তবে এই দুটোর উপরে করলেই তোমাদের হয়ে যাবে আশা করি। তাহলে সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে সবার আগে আমাদের জানতে হবে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি একই পদ্ধতি, কিন্তু সরলরৈখিক বা স্থির কিস্তি যে পদ্ধতিতে কোনো সম্পদের আনুমানিক কার্যকরী আয়ুষ্কালের প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধরা হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলা হয়। সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে কি বলা হলো? যে পদ্ধতিতে কোনো সম্পদের আনুমানিক কার্যকরী আয়ুষ্কাল, যেমন 10 বছর হইতে পারে, তাহলে সম্পত্তিটার মূল্য কত? 1 লাখ টাকা। 1 লাখের যদি 10 দিয়ে ভাগ করে তাহলে প্রতি বছর অবচয় কত হয়? 10,000 টাকা। যেহেতু এটা ভগ্নাংশের মূল্য নেই, তাহলে অবচয় হিসেবে ধরা তাকে সরলরৈখিক পদ্ধতি, মানে প্রতি বছরই কিন্তু 10,000 হবে। এখন এই অবচয়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের কি কি জানতে হবে? সরলরৈখিক পদ্ধতি যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের কি কি জানতে হবে? জানতে হতে পারে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, তাহলে সম্পত্তির ক্রয় মূল্য থেকে কি করতে হবে? ভগ্নাংশের মূল্য বা সম্পত্তির যে মোট ক্রয় মূল্য থাকবে সেখান থেকে কিন্তু ভগ্নাংশের মূল্য বাদ দিতে হবে। অবচয়যোগ্য মূল্য সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য। আবার অনেক সময় দেখা যায় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার দেওয়া থাকে না। অবচয় হার বলতে পারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার তোমাদের ক্লাসে শেখানো হয়েছিল, বা তোমাদের জানতে হবে যে সরলরৈখিক পদ্ধতি অবচয় হার নির্ণয়ের সূত্র আছে। 100% ভাগ আনুমানিক আয়ুষ্কাল। এখন 100% ভাগ কি? আনুমানিক আয়ুষ্কাল। সেটা হতে পারে 100%কে 10 বছর যদি আনুমানিক আয়ুষ্কাল, তাহলে 10 দিয়ে ভাগ। এখন এই অবচয় ধার্য করার দুটো পদ্ধতি, মানে কি অবচয় যে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করব সেটা দুটো সূত্র প্রয়োগ করা হয়। একটা হলো সরাসরি বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্র, যেটা তোমরা সবাই জানো। বার্ষিক অবচয় সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই কি? আনুমানিক আয়ুষ্কাল। এখন দেখো বার্ষিক অবচয় নির্ণয় এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের সবার মানে কি সরলরৈখিক পদ্ধতির সর্বক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করা হয়। সম্পত্তির মোট ক্রয় মূল্য বা মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। এখন তোমাদের আসতে পারে মোট ক্রয় মূল্য, এটা সৃজনশীলে থাকতে পারে। তারপর ভগ্নাংশের মূল্য কোনটা সেটা ব্যাখ্যা আমি আসছি। তাহলে আমরা এই একটা সূত্র, আর একটা সূত্র কি? অবচয়ের শতকরা হার, যেটাকে বলা হয় শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় গুণ 100 ডিভাইড বাই সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য, এটা। তবে এই সূত্রটা কিন্তু পুরো কম হয়। আমরা ওই প্রথম যে সূত্রটা বললাম বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র, সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। এখন তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার ভগ্নাংশের মূল্য কি? এই যে ধরো আমি শুরুতেই উদাহরণে বলছিলাম ন্যাশনাল কলেজে একটা টেবিল কিনতে 10 বছর আগে, 10 বছর পরে এর মূল্য দাঁড়ায় কত? 2000 টাকা। তাহলে এই যে 2000 টাকা দাঁড়াইলো, এই 2000 টাকায় কিন্তু ভগ্নাংশের মূল্য। আর ক্রয় মূল্য কত? তাহলে 10,000 টাকা। আর ব্যবহার করছি কয় বছর? 10 বছর। এটাকে বলে আয়ুষ্কাল।
তাহলে ভগ্নাবশের মূল্য স্থায়ী সম্পত্তি ব্যবহার করার নির্দিষ্ট সময় পরে যে মূল্য অবশিষ্ট থাকে তাকে ভগ্নাবশের মূল্য বলে। যেমন আমরা যদি বলি একটা যন্ত্রপাতি কিনলাম কত, 1,00,000 টাকায়, 10 বছর পরে এর মূল্য হলো কত, 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা অবশিষ্ট মূল্য, সেটাই কিন্তু ভগ্নাবশের মূল্য। যেমন তোমরা দেখো তোমাদের বাসায় যে টেবিল আছে, অথবা যে আমাদের ফ্যান যদি নষ্ট হয়ে যায়, ফ্যানটা কিন্তু বিক্রি করেও কিছু টাকা পাই। এই যে টাকাটা পাচ্ছি সর্বশেষ, এটি কিন্তু ভগ্নাবশের মূল্য। আর আইসকলের ব্যাপারে একটা কথা আছে। আইসকলটা কি? এটা কিন্তু অনুমান করা হয়, মানে পূর্ব অভিজ্ঞতার আলোকে কিন্তু এটা অনুমান করা হয়, এটা 10 বছর 5 বছর এরকম অনুমান করা হয়। একটা স্থায়ী সম্পত্তি যত বছর ব্যবহার করা হবে বলে অনুমান করা হয় তাকে আনুমানিক আয়ুষ্কাল বলে। কারণ অনুমান নির্ভর, একদম নির্দিষ্টই বলা যাবে না। আমরা দেখা যায় একটা খাট, বাসার খাট কিনলাম, ধরে নিয়েছি 10 বছর যাবে। এখন 10 বছরের জায়গায় 11 বছর হতে পারে, তবে ওই 10 বছরই কিন্তু ওটা কার্যকারিতা। বাংলাদেশে যে বড় বড় বিল্ডিংগুলো তৈরি হয় সেটা কিন্তু 100 বছর মেয়াদি। 100 বছর পর কিন্তু এটাকে ধরা হয় পরিত্যক্ত, ওটার ব্যবহারযোগ্য নয়। যাই হোক, তাহলে এই যে নির্দিষ্ট মেয়াদ, এই মেয়াদকে আমরা কি বলবো? আয়ুষ্কাল। প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আমার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে তোমরা অবচয় নামে জানো। এখন এই অবচয়ের অঙ্ক করতে গিয়ে আমাদের কি কি জানতে হবে? অবচয় সম্পত্তি ক্রয় করলে সেটা জাবেদা জানতে হবে, অবচয়ের জাবেদা জানতে হবে। তাহলে আছে জাবেদা, এরপর তোমাদের পরীক্ষার সময় চাই খতিয়ান। তাহলে জাবেদা, যে তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার আমি কি কি জাবেদা করবো? তাহলে জাবেদা সম্পত্তি যে ক্রয় করবা, সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা কি? যেমন আমি যদি দালান কোঠা ক্রয় করি, দালান কোঠা ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট হইতে পারে। এখন স্থায়ী সম্পত্তি ক্রয় করা হইলে যে সম্পত্তিটা থাকবে সেটা ডেবিট, সেটা হতে পারে যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। কেউ কেউ নগদান দেয়, কেউ কেউ ব্যাংক দেয়, তবে তোমরা দুইটা দিবে না, একটা দিবে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হইলে। এখন আবার বলতে পারে দালান কোঠা ক্রয় করা হয়েছে, দালান কোঠা ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করছে, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। এরপর কি আমরা ওই যে সূত্র প্রয়োগ করে অবচয় বের করলাম, সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য বাই আনুমানিক আয়ুষ্কাল। ওই যে বাৎসরিক যে অবচয়টা, এই অবচয় যে ধার্য করবো, এই অবচয়ের জন্য দুটো জাবেদা দিতে হবে। প্রথম হলো জাবেদাটা অবচয় ধার্য করার জন্য একটা জাবেদা, আর পরে অবচয়কে বন্ধ করে দেওয়ার জন্য একটা জাবেদা। কারণ অবচয় হলো মুনাফাগত ব্যয়, এটা আমাদের আর্থিক অবস্থার বিরুদ্ধে যাবে না, এটাকে আমরা এখান থেকেই ভ্যানিশ করে দেব বা বন্ধ করে দেব। যখন অবচয় ধার্য করা হবে, অবচয়ের জাবেদা কি? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি। এখন কারো কারো কেউ লেখে পুঞ্জীবিত অবচয়, কেউ কেউ লেখে অবচয় সঞ্চিতি, একই কথা, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লাগবে, দুইটা না। যখন অবচয় ধার্য করা হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। বা আমি এমন লিখতে পারি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, বা আবার আরেকজনে লিখতে পারি অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তুমি তোমার মতো দিবি, কোনো সমস্যা নেই। আর যখন অবচয়কে বন্ধ করে দিতে হবে, অবচয়কে বন্ধ করতে হলে জাবেদাটা দিতে হবে। এটা মানে বিশদায় বিবরণীতে দেখাইতে হবে, অথবা আয় সারাংশতে দেখাইতে হবে। আয় সারাংশতে দেখায় এটা বন্ধ করে দিতে হবে। আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। ইদানিংকালে আমাদের কিছু স্টুডেন্ট এটা লেখে ইনকাম সামারি ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয় আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, এটাও ঠিক আছে। কেউ কেউ লেখে ইনকাম সামারি ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, কেউ কেউ লেখে বিশদায় বিবরণ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বাসায় অঙ্ক করতে গিয়ে যে সমস্যাগুলো হবে সেগুলো তোমরা আমাকে ইনবক্স করবে, তবে ছবি দিবে, মেসেঞ্জারে যখন পাঠাবে তখন ছবি দিবে। নইলে যেহেতু আমার কাছে বোর্ড প্রশ্নগুলো নেই, সেগুলো আমি প্রশ্ন না জানলে তোমাকে উত্তর দিতে পারবো না। আর ছোটো প্রশ্ন হলে অবশ্যই ফোনে জানাবে। যাই হোক, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, স্যার জাবেদা করার পর আমি কী কী করবো? জাবেদা করার পর খতিয়ান করতে হয়। আর খতিয়ানগুলো কোন কোনগুলোর খতিয়ান আসতে পারে? যে সম্পত্তিটা থাকবে, বলতে পারে সম্পত্তি হিসাব। এখন এই যে 2017 সালে
আমাদের বোর্ডের প্রশ্নে আছে যে শুধু অবসয় সংক্রান্ত জাবেদা করো, তখন কিন্তু শুধু অবসয় জাবেদা দিতে হবে। আর যখন বলবো প্রয়োজনীয় জাবেদা, তখন সম্পত্তি ক্রয়ের জন্য একটা জাবেদা দিবা আর অবসরের জন্য দুইটা জাবেদা দিবা। এখন যেভাবে প্রশ্ন করবে সেভাবে কিন্তু উত্তর দিতে হবে। খতিয়ানগুলো কী কী করতে হবে? সম্পত্তি হিসাব, যেমন যদি যন্ত্রপাতি ক্রয় করো যন্ত্রপাতি হিসাব, অবসয় হিসাব, অবসয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবসয় হিসাব। এখন আমরা যে এই এতক্ষণ যে নিয়মগুলো বললাম সেখানে কি কি জানলাম? অবসয় কি, এবার কি জানলাম? স্থায়ী সম্পদ কি। স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয়? একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গিয়ে যে খরচগুলো হবে সব স্থায়ী সম্পত্তির সাথে যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এরপর আমরা কি জানলাম? বার্ষিক অবচয় কীভাবে নির্ণয় করতে হয়? সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিএমআইকে আনুমানিক আয়স্কর। এরপর কি জানলাম? জাবেদা। জাবেদা কি জানলাম? সম্পত্তি যেটা ক্রয় করবো সেটার জন্য একটা জাবেদা। যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি টিভি নগদান ক্রেডিট, আসবাবপত্র হলে আসবাবপত্র টিভি নগদান ক্রেডিট। আর অবচয়ের জন্য কয়টা জাবেদা? দুইটা। অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আর পরবর্তীতে অবচয়কে বন্ধ করার জন্য একটা জাবেদা দিতে হবে আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। এখন এই যে নিয়মগুলো একত্র বললাম, নিয়মগুলো আলোকে আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের একটু আলোচনা করছি, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 2015 সালে 1 জানুয়ারি তারিখে 5 লাখ টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়। যন্ত্রটির আমদানি শুল্ক 50,000 টাকা, পরিবহন ব্যয় 70,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা। এটা কাল্পনিক, মানে এটা ওই প্রতিষ্ঠান যে যন্ত্রপাতিটা কিনছে তার আমদানি শুল্ক সে দেশে 50,000 টাকা, পরিবহন ব্যয় দেশে 70,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, মানে অনুমান করছে 10 বছর তাদের। আর এই 10 বছর পরে যন্ত্রটির ভগ্নাংশের মূল্য কত? 40,000 টাকা। প্রতি বছর হিসাবটা শেষ হয় 31শে ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয়। এখন দেখো, সম্পত্তিটি ক্রয় করলো কত? 5 লাখ। যন্ত্রটি আমদানি শুল্ক কত? 50, তাহলে 5,50,000। পরিবহন ব্যয় 70, তাহলে 6,20,000। সংস্থাপন ব্যয় 20, তাহলে 6,40,000 টাকা। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে যন্ত্রটি ক্রয় মূল্য কত, তুমি দেবা কি? যন্ত্রটি ক্রয় মূল্যের সাথে আমদানি শুল্ক, পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যোগ করবা। এরপর তোমাকে কি কি প্রশ্ন হতে পারে এই অঙ্কটার উপরে? দেখো, যন্ত্রটির মোট ক্রয় মূল্য নির্ণয় করো, এই একটা প্রশ্ন। তাহলে যন্ত্রটির মোট ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করবা? দেখো, যন্ত্রটির মোট ক্রয় মূল্য নির্ণয়, যন্ত্রটির ক্রয় মূল্য যোগ আমদানি শুল্ক যোগ পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় 6,40,000। ওই যে যন্ত্রটির ক্রয় মূল্য 5 লাখ, আমদানি শুল্ক 50,000, পরিবহন ব্যয় 70,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। সব যোগ করার পর কত হয়েছে? 6,40,000। তাহলে আমরা কিন্তু শুরুতেই এই যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তির যে ক্রয় মূল্য নির্ণয় করি সেখানে কিন্তু বলেই আসছি যে যে খরচগুলো যোগ হবে, মানে কি খরচ হবে, সম্পত্তি ক্রয় করতে গিয়ে যে খরচগুলো হবে সেগুলো যোগ করতে হবে। তবে দুটো খরচ কিন্তু যদি পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকে, লাইসেন্স ফি আর দুর্ঘটনা যদি বীমা খরচ, এ দুটো যোগ করবে না, কারণ এগুলো কিন্তু বারবার ঘটে। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্রকে দেখছিলাম সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য কত ছিল? 6,40,000। আর ভগ্নাংশের মূল্য কত? 40,000। 10 বছর পরে যন্ত্রটির ভগ্নাংশের মূল্য কত? 40,000। 6,40,000 থেকে 40,000 বাদ দিলে হবে কত? 6 লাখ। দেখো, এই যে অবচয়যোগ্য মূল্য, সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য। 6,40,000 মাইনাস 40,000 হলে কত? 6 লাখ। কেউ এটা আবার ছক আকারেও করতে পারে। অবচয়যোগ্য মূল্য নির্ণয়, যন্ত্রপাতির ক্রয় মূল্য মাইনাস নিজের একটা বাদ ভগ্নাংশের মূল্য। এরপরে একটা প্রশ্ন আছে, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় হার। আমরা কিন্তু সূত্র শিখছিলাম 100% বাই আনুমানিক আয়ুষ্কাল, বা কেউ কেউ লাগে 100% বাই আয়ুষ্কাল, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, বার্ষিক অবচয় হার 100% বাই আনুমানিক আয়ুষ্কাল। তাহলে আমাদের এই প্রদত্ত অঙ্কে আয়ুষ্কাল কত বছর ছিল? 10 বছর। তাহলে 100% বাই 10, তাহলে 100% 10 দিয়ে ভাগ করলো 10%। এটা সৃজনশীল প্রশ্ন আসে। সরাসরি পদ্ধতিতে বার্ষিক অবচয় বা বার্ষিক অবচয় যদি নির্ণয় করি, তাহলে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র কি শিখছিলাম?
সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই আনুমানিক আয়ুষ্কাল। 6,40,000 থেকে ওই যে ভগ্নাংশ ছিল 40,000 আর বাই আনুমানিক আসবে কত 10। 6,40,000 থেকে 40,000 বাদ দিয়ে 10 দিয়ে ভাগ করলে কত 6 লাখ বাই 10। তাই 6 লাখের যদি 10 দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছর অবচয় কত 10,000, সরি 60,000। প্রতি বছর অবচয় কত 60,000। আগামী 10 বছর পর্যন্ত এই যন্ত্রপাতির অবচয় প্রতি বছর কত হবে 60,000 টাকা। এখন এরপরে প্রশ্ন আসছে যে প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা করো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি জাবেদা কীভাবে করবো? জাবেদা তো আমরা শুরুতেই বলে দিচ্ছি, স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা কি? যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট বা যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর অবচয় কত 60,000 টাকা। অবচয়ের জন্য জাবেদা দেবা কয়টা? 2টা। প্রথম অবচয় ধার্য করার জন্য জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আর পরবর্তীতে অবচয়কে বন্ধ করার জন্য জাবেদা, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 2 বছরের জন্য জাবেদা তাহলে কি করবো? যদি নতুন সম্পত্তি ক্রয় না করে আগামী 10 বছর পর্যন্ত এই অবচয়ের জাবেদা এই 2টাই হবে এবং টাকার পরিমাণ কিন্তু 60,000ই হবে। দেখো কি কি জাবেদা 2 বছরের জাবেদা বলছিলাম। যন্ত্রপাতি যদি নগদান ক্রেডিট, যন্ত্রপাতির টোটাল ক্রয় মূল্য কত ছিল 6,40,000, ওই 6,40,000 যন্ত্রপাতির জন্য জাবেদাটা। আর অবচয়ের জাবেদা কি? অবচয় যে 60,000 টাকা হয়েছে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। এখন আসো 2016 সালে যেহেতু বলছে 31শে ডিসেম্বর হিসাব শেষ হয়, ও বছরে জাবেদা কি? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। যদি আরও 1 বছর জাবেদা চায় যে অবচয়ের জাবেদা করো তাহলে এটা। এখন তোমাকে প্রশ্ন বুঝতে হবে, কিন্তু পরীক্ষার সময় তোমাকে যদি প্রশ্ন করে যে অবচয় সংক্রান্ত জাবেদা, তাহলে অবচয় সংক্রান্ত জাবেদা। অনেক সময় বলে 2 বছরের অবচয় সংক্রান্ত জাবেদা, শুধু অবচয়ের জাবেদা দিবা, সেখানে তুমি সম্পত্তি ক্রয়ের জাবেদা দিবা না। যাই হোক, আমি সৃজনশীল প্রশ্ন বুঝাবো যখন বা একটু বলবো যখন, তখন তোমরা এটা দেখতে পারবে। পরে প্রশ্ন ছিল যে যন্ত্রপাতি হিসাব, অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। দেখো যে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি যে ক্রয় করলাম মূল্য ছিল কত 6,40,000। যন্ত্রপাতির জন্য জাবেদা কি দিলাম? যন্ত্রপাতি দেবে নগদান ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে খতিয়ানের স্টক যদি করি তাহলে যন্ত্রপাতি কোথায় আছে? ডেবিটে 6,40,000। দেখো এই জাবেদায় দেখো যন্ত্রপাতি ডেবিটে আছে কত 6,40,000। তাহলে ডেবিটে টাকা পড়বে কি নামে? বিপরীত নাম, নগদান হিসাব 6,40,000। যেহেতু এই প্রতিষ্ঠান পুঞ্জীবিত অবচয় সংরক্ষণ করে, তাদের এই মূল্যটাই পরবর্তী 10 বছর পর্যন্ত দেখাইতে হবে ব্যালেন্স বিডি নামে। এখানে কিন্তু আর হবে না, নতুন করে যেহেতু সম্পত্তি ক্রয় করি নাই, তাহলে ডেবিটের করি আবার 6,40,000। যাই হোক, যন্ত্রপাতি হিসাবটা আবারও বলছি, যন্ত্রপাতি আমাদের আছে কোথায়? যন্ত্রপাতি আছে ডেবিটে, ডেবিটে টাকা হবে, যন্ত্রপাতি ডেবিটে টাকা হবে নগদান নামে বিপরীত নাম। আবার পরবর্তীতে এই ব্যালেন্সটা বিডি নামে হবে 6,40,000। অবচয় হিসাব, অবচয় দেখো তো 2015-তে আছে কয়বার? অবচয় আছে 2বার, একবার আছে ডেবিটে আর একবার আছে কোথায়? ক্রেডিটে। তা ডেবিটে অবচয় কত 60,000, আবার পরবর্তীতে অবচয় ক্রেডিটে কত 60,000। দেখো অবচয় হিসাব, অবচয় খরচ ডেবিট, অবচয় খরচ যদি ডেবিট হয় 60,000 টাকা ডেবিটে পড়বে। বিপরীত নাম পুঞ্জীবিত অবচয়, বা কেউ লিখতে পারে অবচয় সঞ্চিতি, তাহলে লিখছে পুঞ্জীবিত অবচয় ডেবিটে। আর 3 নম্বর জাবেদা কি? আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ কি? ক্রেডিট। অবচয় ক্রেডিটে 60,000 টাকা। তা ডেবিট থেকে ক্রেডিট বাদ গেলে কিছু থাকে না। 60,000 ডেবিটে ছিল, আবার 60,000 ক্রেডিটে চলে গেছে, কিছু নেই। আবার ঠিক 16 সালে ওই একই জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তাহলে একই লেখা আবারও যে আমরা অবচয় যেহেতু ডেবিট আছে, তা ডেবিটে টাকাটা লিখবো। আবার অবচয় কোথাও আছে? ক্রেডিটে টাকাটা লিখবো। ডেবিট আর ক্রেডিট কাটা যাবে, কিছু থাকবে না, কোনো সমস্যা। আবার দেখো অবচয় আছে ডেবিটে টাকা হবে, আবার পুঞ্জীবিত অবচয় নামে, আবার অবচয় আছে ক্রেডিটে টাকা হবে আয় সারাংশ নামে। যে ইনকাম সামারি লাগবে সে রাখবে ইনকাম সামারি। ঠিক একই লেখা আবারও যে পুঞ্জীবিত অবচয় আয় সারাংশ। এখন আরটা আছে কি? অবচয় সঞ্চিতি,
বা পুঞ্জীবিত অবচয়, যেটাই বলুক একই। তাহলে অবচয় সঞ্চিতি আমরা দেখো তো কোথায় কোথায় যাবে, তাই আছে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয়। 2015 সালে এই একটা পাইলাম পুঞ্জীবিত অবচয়, কেডিডি কিন্তু দেখতো। আবার 2016 সালে পুঞ্জীবিত অবচয় কেডিডি পাইলাম কত, 60,000 টাকা। 15 সালে একটা, 16 সালে একটা। তার 15 সালে অবচয় সঞ্চিতি কোথায়, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় কোথায়, কেডিডি। কেডিডি আছে 60,000 টাকা না, এই 60,000 টাকা কিন্তু কেডিডি হবে। দেখো পুঞ্জীবিত অবচয় হিসাব, অবচয় খরচ নামে বিপরীত নাম কেডিডি। কেডিডি পরবর্তীতে আবার 2016 সালে অবচয় আবার কেডিডি আছে 60,000, তাহলে কেডিডি 60,000, 60 কত হয়, 1,20,000। এখন দেখো এটা কিন্তু হিসাবটা ডেবিট আর ক্রেডিট ছিল, বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু বন্ধ হবে না, কারণ আমার কিন্তু এটা ব্যালেন্স রয়ে গেছে। কেউ আবার লেখে অবচয় খরচ, পরে লেখে ব্যালেন্স বিটি 60,000, পরে আবার অবচয় খরচ 60,000 লেখে 1,20,000 লেখে। তুমি এভাবেও দিতে পারো অবচয় খরচ হিসাব 60,000, আবার ডেবিটে ক্রেডিটে 60,000, 1,20,000। প্রিয় শিক্ষার্থী, আজকের যে আমরা যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে তোমরা অবচয় নামে ছিল, সেটা যদি সৃজনশীল, আজকে কিন্তু আমরা একটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। কোন পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এখন সৃজনশীল প্রয়োগটা কি হতে পারে? প্রথম ক নম্বরে তোমাকে প্রশ্ন করতে পারে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা যন্ত্রপাতি ক্রয় মূল্য নির্ণয় করো, বা মাঝে মাঝে বলো অর্জন মূল্য নির্ণয় করো। তাহলে ওই অর্জন মূল্য করতে গিয়ে কী করতে হয়? তাহলে আমরা কি কি দেখলাম, যে আমার এই সম্পত্তিটা ক্রয় করতে গিয়ে 5 লাখ টাকা যন্ত্রপাতি ক্রয় করছিলাম, 5 লাখ আমদানি শুল্ক যোগ করবো, পরিবহন ব্যয় যোগ করবো, সংস্থান ব্যয় যোগ করবো। এগুলো যোগ করলেই কিন্তু আমি অর্জন মূল্য পেয়ে যাব বা ক্রয় মূল্য। এরপর মাঝে মাঝে প্রশ্ন করো অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্যের সূত্র কি শিখছি? সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস কি ভগ্নাবশেষ মূল্য। এবং মাঝে মাঝে প্রশ্ন করে ক নাম্বারে যে অবচয়ের হার, তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী লিখবো 100% বাই আনুমানিক আয়স্কর। এরপরে কি আমাদের পরবর্তীতে খতে বলে প্রথম 2 বছরে জাবেদা করো। যখন বলে প্রয়োজনীয় জাবেদা করো, তখন ওই সম্পত্তির জন্য একটা জাবেদা দিবা, আর অবচয়ের জন্য জাবেদা দেবো, অবচয় ধার্য করার জন্য একটা, অবচয়কে বন্ধ করার জন্য একটা। আবার এরপর তোমাকে খতিয়ান চাই। এই হলো সৃজনশীল প্রয়োগে। আর কর্মনাথমার্জের পদ্ধতি সম্পর্কে যদি একটু সামান্য বলি, শুধু কর্মনাথমা পদ্ধতিতে শুধু একটা অবচয়ের তালিকা তৈরি করতে হয়। যেমন প্রথম বছর একটা যন্ত্রপাতি কিন্তু 1 লাখ টাকায়, এটার অবচয় হার বলে দিচ্ছে 100%, মানে 10%। তাহলে 100 টাকার উপরে 10% হয় কত? তাহলে হয় কত? 10,000। 1 লাখ টাকার উপরে 10% কত? 10,000। সম্পত্তিটা ক্রয় করছি 1 লাখ টাকায়, এটা হলো 10% অবচয়। তো 10% হয় কত? 10,000। তা 1 লাখ থেকে 10,000 বাদ দিলে থাকে কত? 90,000। পরবর্তীতে পরের বছর 90,000 উপরে আবার 10% যদি অবচয় করি হয় কত? 9,000। থাকে কত? 81,000। আর কর্মনাথমার্জের পদ্ধতি যদি অবচয় হার দেওয়া না থাকে, এই সূত্রটা মাঝে মাঝে আমাদের আসে। কর্মনাথমার্জের পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি এই বছর পরীক্ষার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কর্মনাথমার্জের পদ্ধতি আমাদের যেহেতু ক্লাসে করিয়েছি, এটা করতে হবে। যদি অবচয় হার কর্মনাথমার্জের পদ্ধতি অবচয় হার দেওয়া না থাকলে 100% বাই আনুমানিক আয়স্কর গুণ 2। এই আর জাবেদা আগের মতো, খতিয়ান আগের মতো, কোথাও কোনো চেঞ্জ নাই, শুধু অবচয় সারণীটা তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর্যন্ত আমি ন্যাশনাল কলেজে ক্লাস নেওয়ার সুযোগ পাচ্ছি না, দেশের এই দুর্যোগময় মুহূর্তের কারণে। আমার এই 16 বছরের চাকরি জীবনে আমি ন্যাশনাল কলেজের কার্যক্রম থেকে এতদিন কখনো দূরে থাকিনি, বা আমার যে সহকর্মী আছে তাদের থেকেও এতদিন নাকি কলেজ থেকে দূরে থাকিনি। যাই হোক, তবুও তোমাদের এই ক্লাস করিয়ে আমি নিজেকে গর্ববোধ করছি, এবং স্যার যে সুযোগ দিয়েছেন অধ্যক্ষ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবে, কেউ বাসা থেকে বের হবে না। ধন্যবাদ সবাইকে।